কি হবে যদি আপনার জীবনের একটা ভুল আপনার ক্যামেরার প্রতিটা ক্লিকে চিরদিনের জন্য ধরা পড়তে শুরু করে? যদি আপনি পালিয়ে যেতে চান কিন্তু আপনার কৃতকর্ম এক অশরীরী ছায়া হয়ে আপনার ঘাড়ে চেপে বসে? আজ আমরা এমন এক গল্প বলতে যাচ্ছি যা আপনাকে রাতের পর রাত জাগিয়ে রাখতে বাধ্য করবে। এই গল্পটি দেখার পর আপনি হয়তো ছবি তোলার আগেও দুবার ভাববেন, আর গল্পের শেষে যে সত্যিটা আপনার সামনে আসবে তা জানার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। চলুন প্রবেশ করা যাক থাইল্যান্ডের ক্লাসিক হরর ফিল্ম শাটারের ভৌতিক জগতে। আমাদের গল্পের নায়ক টুন একজন প্রতিভাবান ফটোগ্রাফার। নিজের বাড়িতেই তার একটি সুন্দর স্টুডিও আছে, যেখানে সে মানুষের জীবনের সেরা মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে। বিয়ের ছবি, গ্র্যাজুয়েশনের ছবি, পোর্টফোলিও, আরও কত কি। তার জীবনে আনন্দের কমতি নেই। পাশে আছে তার সুন্দরী প্রেমিকা জেন। একদিন রাতে টুন তার বন্ধুদের এক বিয়ের পার্টি থেকে ফিরছিল। পুরনো বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হওয়ায় আড্ডার মদ্যপানটা একটু বেশি হয়ে গিয়েছিল। গাড়ি চালাচ্ছিল তার প্রেমিকা জেন। বাড়ি ফেরার পথে অন্ধকার রাস্তায় হঠাৎ করেই তাদের গাড়ির সামনে চলে আসে একটি মেয়ে। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। গাড়িটি সজোরে ধাক্কা মারে মেয়েটিকে। গাড়ির ভেতরে বসে থাকা টুন আর জেন ভয়ে জমে যায়। টুন চারপাশে তাকিয়ে দেখে অন্ধকার রাস্তায় সাক্ষী বলতে কেউ নেই। এই সুযোগে সে তার আতঙ্কিত ভাবিকে জোর করে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারা পিছনে ফেলে আসে এক রক্তাক্ত অধ্যায়। কয়েকটা দিন কেটে যায়। খবরের কাগজে দুর্ঘটনার কোনো খবর নেই। পুলিশও তাদের দরজায় কড়া নাড়েনি। টুন তার দৈনন্দিন জীবনে ফিরে যাবার চেষ্টা করে। সে তার বন্ধুর গ্র্যাজুয়েশনের ছবি তোলে, যেন কিছুই ঘটেনি। কিন্তু জেনের মন থেকে এক মুহূর্তের জন্য সেই রাতের অপরাধবোধ দূর হয় না। একদিন টুন তার তোলা গ্র্যাজুয়েশনের ছবিগুলো স্টুডিও থেকে ডেভেলপ করে আনে, কিন্তু ছবিগুলো হাতে পেতেই সে অবাক হয়ে যায়। বেশ কয়েকটি ছবিতে অদ্ভুত সাদা আলোর ছায়া দেখা যাচ্ছে, যা ছবিগুলোকে নষ্ট করে দিয়েছে। স্টুডিওর মালিক নেগেটিভ পরীক্ষা করে বলেন যে সমস্যাটা ক্যামেরার নয়, বরং নেগেটিভেরই। টুন এত বছর ধরে ছবি তুলছে, কিন্তু এমন অদ্ভুত ঘটনা তার সাথে আগে কখনো ঘটেনি। রাতে যখন জেন ছবিগুলো দেখছিল, তার চোখ আটকে যায় একটি গ্রুপ ছবিতে। ছবির মাঝখানে ভিড়ের মধ্যে একটি অস্পষ্ট মেয়ের মুখের ছায়া পরিষ্কার বোঝা যাচ্ছে। ছবিটা দেখেই জেনের শির দাঁড়ায়, এক শীতল স্রোত বয়ে যায়। তার মনে পড়ে যায় সেই দুর্ঘটনার রাতের কথা। তাহলে কি এটা কোনো অশুভ আত্মার সংকেত? তারা দুজনেই ঠিক করে মন্দিরে গিয়ে কিছু পুজো দেবে, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। কিন্তু মন্দিরে গিয়ে তাদের চোখ পড়ে পাশে ঘটে যাওয়া আরেকটি দুর্ঘটনার মৃত ব্যক্তির ছবির দিকে। সেই ছবিতেও একই রকম সাদা ছায়া। এবার টুনও ভয় পেতে শুরু করে। তাহলে কি তাদের তোলা ছবিতে থাকা ছায়াটি কোনো মৃত আত্মা, যে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়? তারা দ্রুত সেই দুর্ঘটনার জায়গায় ফিরে যায়, কিন্তু আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করে জানতে পারে সেদিন বা তারপরে ওই এলাকায় কোনো গাড়ি দুর্ঘটনা ঘটেনি, কোনো মৃতদেহও পাওয়া যায়নি। হাসপাতাল আর পুলিশ স্টেশনে ফোন করেও তারা একই উত্তর পায়। এটা কি করে সম্ভব? সেদিন এত জোরে ধাক্কা লাগার পর মেয়েটার বেঁচে থাকার কথা নয়। তাহলে সে কি বাতাসে মিলিয়ে গেল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? যখন টুন তার স্টুডিওর মালিককে ব্যাপারটা বলে, তিনি তাকে বোঝান যে এটা ক্যামেরার মাল্টিপল এক্সপোজার হতে পারে। অর্থাৎ একই ফিল্মে ভুলবশত দুবার ছবি ওঠার কারণে এমনটা দেখায়। কথাটা শুনে টুন কিছুটা স্বস্তি পায়, কিন্তু জেনের মন শান্ত হয় না। সে অলৌকিক ঘটনা নিয়ে লেখা একটি ম্যাগাজিনের অফিসে পৌঁছায়, যদি কোনো বিশেষজ্ঞের সাহায্য পাওয়া যায় এই আশায়। কিন্তু সেখানে গিয়ে সে আরও অবাক হয়। ম্যাগাজিনের সম্পাদক নিজেই স্বীকার করেন যে তাদের বেশিরভাগ ছবিই নকল, কারণ মানুষ ভৌতিক গল্প ভালোবাসে। কিন্তু যখন টুন আর জেন হতাশ হয়ে ফিরে আসতে চায়, সম্পাদক তাদের থামিয়ে বলেন সব ছবি কিন্তু নকল নয়। এরপর সে তার ব্যক্তিগত সংগ্রহ থেকে কিছু ছবি বের করে দেখান। ছবিগুলোতে তার মৃত মা পরিবারের সাথে দাঁড়িয়ে আছেন। তিনি গম্ভীরভাবে বলেন আত্মারা পৃথিবী ছেড়ে যেতে চায় না, কারণ তাদের কোনো গভীর টান বা অসমাপ্ত কাজ থেকে যায়। তারা ছবিতে নিজেদের প্রকাশ করে সেই মানুষদের কাছে যাদের সাথে তাদের কোনো শক্তিশালী সম্পর্ক ছিল। টুনের বিরোধিতা করে বলে এটা তো মাল্টিপল এক্সপোজারও হতে পারে। সম্পাদক হেসে বলেন এই ছবিগুলো পোলারয়েড ক্যামেরায় তোলা। শাটার চাপার সাথে সাথেই ছবি বেরিয়ে আসে। এখানে মাল্টিপল এক্সপোজারের কোনো সুযোগই নেই। এই কথা শোনার পর তাদের ভয়টা আরও জাঁকিয়ে বসে। সেদিন রাতে টুন তার স্টুডিওতে কাজ করার সময় হঠাৎ ঘরের আলো নিভে যায়, আর ঝিকিমিকি আলোর মধ্যে সে দেখতে পায় এক নারী মূর্তিকে, যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। টুন মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে।
তার ঘাড়ে প্রায়ই প্রচণ্ড ব্যথা হতে থাকে আর অস্বাভাবিকভাবে তার ওজনও বাড়তে শুরু করে। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয় না। সে প্রায়ই দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। এরই মধ্যে একদিন রাতে সে দেখে তার সদ্য বিবাহিত বন্ধু, যার বিয়েতে সে গিয়েছিল, সে তার বাড়িতে লুকিয়ে আছে। বন্ধুটি ভয়ে কাঁপছিল আর অদ্ভুতভাবে বলছিল, আমি স্কোরও মারা যাব, আমাকে সেই ছবিগুলো দে। টুন কিছু বুঝে ওঠার আগেই তার বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। টুন ছুটে তার বন্ধুর বাড়িতে পৌঁছায় এবং দেখে পুরো বাড়ি লণ্ডভণ্ড। টেবিলের উপর রাখা সমস্ত ছবিতে সেই একই রকম সাদা ছায়া। তাহলে কি সেই অশরীরী আত্মা এবার তার বন্ধুদেরও খুঁজে পেয়েছে? কিন্তু কেন? টুন মাথা তুলতেই দেখতে পায় তার বন্ধু ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে জেন একটি পোলারয়েড ক্যামেরা নিয়ে সেই পুরনো স্কুল বিল্ডিংয়ে যায়, যেখানে তোলা ছবিতে প্রথম ছায়া দেখা গিয়েছিল। ছায়াটিকে অনুসরণ করে সে একটি নমুনা কক্ষ অর্থাৎ স্পেসিমেন রুমে পৌঁছায় এবং ছবি তুলতে থাকে। হঠাৎ করেই তার ক্যামেরার সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর ভূতের মুখ। জেন ভয়ে পালানোর চেষ্টা করার সময়ই দেয়াল থেকে একটি পুরনো ছবি নিচে পড়ে যায়। ছবিটি ছিল 1995 সালের, যেখানে নেট্রা নামের এক মেধাবী ছাত্রী পুরস্কার গ্রহণ করছে। আর এই মুখটা জেনের কাছে খুব পরিচিত মনে হয়। এ তো সেই মেয়ে যাকে তারা সেদিন রাতে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল। জেন স্কুলের ফাইল ঘেটে বের করে যে নেট্রা, টুন এবং তার আত্মহত্যাকারী বন্ধুরা সবাই একই ক্লাসে পড়ত। তারা আসলে একে অপরকে চিনত। তাহলে কি এটাই সেই সম্পর্ক যার কথা ম্যাগাজিনের সম্পাদক বলেছিলেন? হাসপাতালে টুনের বাকি বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে। জানা যায় তাদের দলের প্রায় সবাই আত্মহত্যা করেছে, শুধু টুনই এখন বেঁচে আছে। চারপাশে কেউ না থাকায় জেন সরাসরি টুনকে জিজ্ঞাসা করে, ছবির ভূতটা নেট্রা, তাই না? তোমাদের মধ্যে কি সম্পর্ক ছিল? কি এমন রহস্য লুকিয়ে রেখেছ তুমি? টুন বুঝতে পারে যে আর লুকিয়ে লাভ নেই। সে তার অতীত বলতে বাধ্য হয়। নেট্রা ছিল তাদেরই ক্লাসের এক অন্তর্মুখী লাজুক মেয়ে। টুনই ছিল তার একমাত্র বন্ধু। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম হয় এবং শারীরিক সম্পর্কও হয়। কিন্তু একদিন টুনের বন্ধুরা নেট্রাকে লিফটে একা পেয়ে উত্ত্যক্ত করতে শুরু করে। পাশে দাঁড়িয়ে থাকা টুন তার বন্ধুদের ভয়ে বা সম্পর্ক গোপন রাখার জন্য কোনো প্রতিবাদ করে না। এর কিছুদিন পরেই টুন নেট্রার সাথে সম্পর্ক ভেঙে দেয়। এই আঘাতে নেট্রা ডার্করুমে নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। টুন সেখানে পৌঁছে তাকে সাহায্য করা তো দূরের কথা, উল্টো তাকেই দোষারোপ করে সেখান থেকে চলে যায়, এক অসহায় রক্তাক্ত নেট্রাকে একা ফেলে রেখে। টুন ভাবছিল সে অতীতকে পিছনে ফেলে এসেছে, কিন্তু সে জানত না কিছু অতীত কখনো পিছা ছাড়ে না। টুন জেনকে জানায় যে নেট্রা ভাঙা কাজ দিয়ে নিজেকে রক্তাক্ত করার পর সে ভয়ে পালিয়ে আসে এবং তার এক বন্ধুকে পাঠায় সবকিছু সামলাতে। এরপর থেকে নেট্রার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিজের দোষ স্বীকার করে টুনের মন কিছুটা হালকা হয়। সে আর জেন সিদ্ধান্ত নেয় যে তারা নেট্রা গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে ক্ষমা চাইবে। তারা ভাবে হয়তো এটাই মুক্তির একমাত্র পথ, কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। অনেক দূরের গ্রামে যাওয়ার পথে মাঝ রাস্তায় টুন এক পাবলিক টয়লেটে থামে। পাশের ঘর থেকে আওয়াজ আসায় সে কিছু টয়লেট পেপার চায়, কিন্তু পার্টিশনের নিচ দিয়ে যে হাতটি এগিয়ে আসে তা দেখে তার রক্ত জল হয়ে যায়। লাল নেল পলিশ লাগানো একটা মেয়ের হাত। এটা কি নেট্রার হাত? টুন ভয়ে চিৎকার করে দরজা লাথি মেরে খোলে, কিন্তু দেখতে পায় ভেতরে একজন রূপান্তরিত নারী ছিলেন। অবশেষে এক নির্ঘুম রাত কাটানোর পর তারা নেট্রার বাড়িতে পৌঁছায়। সেখানে তাদের দেখা হয় নেট্রার মায়ের সাথে। তারা নিজেদের নেট্রার পুরনো বন্ধু হিসেবে পরিচয় দেয়, কিন্তু তার মায়ের কথা শুনে তারা চমকে ওঠে। তিনি বলেন নেট্রা অসুস্থ, এখন ঘুমাচ্ছে। টুন আর জেন একে অপরের দিকে তাকায়। তাহলে কি নেট্রা মারাই যায়নি? ছবির সেই ভূতটা তাহলে কে? তারা দোতলায় উঠে দেখতে পায় বিছানায় সত্যি একটি মেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু জেন চাদর সরাতেই তাদের আত্মা শুকিয়ে যায়। বিছানায় যা ছিল তা কোনো জীবন্ত মানুষ নয়, বরং একটি মমি। মেয়ের শোকে পাথর হয়ে যাওয়া মা রাসায়নিক দিয়ে নেত্রার মৃতদেহটিকে মমি বানিয়ে বিছানায় শুইয়ে রেখেছেন। তিনি বিশ্বাস করতে পারেননি তার মেয়ে আর নেই। জেন তাকে বোঝায় যে যদি নেত্রার দেহের সৎকার না করা হয় তাহলে তার আত্মা কখনো শান্তি পাবে না এবং এভাবেই ছবিতে ফিরে আসতে থাকবে। অবশেষে নেট্রার মা রাজি হন।
তখনই জানা যায় আসল সত্যিটা। নেত্রা সেদিন হাত কেটে বেঁচে গিয়েছিল, কিন্তু পরে সে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার মা কোনোদিন জানতেও পারেননি তার আদরের মেয়ের সাথে স্কুলে কি ঘটেছিল। ধর্মীয় অনুষ্ঠানের পর হোটেলে ফিরে টুন গভীর অপরাধবোধে ভুগতে থাকে। সে জেনকে বলে যে সেও প্রায়শ্চিত্ত করতে চায়, এমনকি নিজের জীবনের বিনিময়ে হলেও। এই কথা শুনে জেন তাকে সান্ত্বনা দেয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তারা ভেবেছিল সব দুঃস্বপ্নের অবসান হলো, কিন্তু তারা ভুল ছিল। মাঝরাতে বৃষ্টির শব্দে জেনের ঘুম ভেঙে যায়, কিন্তু সে অনুভব করে কেউ যেন তার পা ধরে টানছে। আর সে আর কেউ নয়, নেত্রার অতৃপ্ত আত্মা। টুন তার বান্ধবীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সে ভয় পেয়ে হোটেলের করিডর দিয়ে দৌড়াতে শুরু করে, আর নেত্রার আত্মা তার পিছনে ছায়ার মতো ছুটতে থাকে। সিঁড়ি, লবি, কোথাও সে পালাতে পারে না। শেষ পর্যন্ত টুন হোটেলের বাইরের আপৎকালীন মই দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নেত্রা সেখানেও তার পিছু ছাড়ে না। অবশেষে টুন মই থেকে পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পায়। পাশে বসা জেন তাকে জানায়, আজ নেত্রার দেহ দাহ করা হয়েছে, সবকিছু এখন স্বাভাবিক হয়ে যাবে, আর কোনো আত্মা আমাদের পিছু নেবে না। জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে টুনও ভাবে অবশেষে সব শেষ হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল প্রতিশোধ তখনও বাকি ছিল। কয়েকদিন পর জেন তাদের স্টুডিওতে যায় ছবি আনতে। সে অবাক হয়ে দেখে তাদের বাড়িতে রাখা ক্যামেরা থেকে নিজে থেকেই কিছু ছবি তোলা হয়েছে। ছবিগুলো পরপর সাজিয়ে সে দেখে ছবির সাদা ছায়াটি বুকশেলফের দিকে কিছু একটা ইঙ্গিত করছে। এটাই কি সেই বার্তা যা নেত্রা তাকে পাঠাতে চেয়েছিল? জেন কৌতূহলী হয়ে টুনের বইয়ের তাক খুঁজতে থাকে এবং তাকের পিছনে লুকিয়ে থাকা একটা ফিল্মের রোল খুঁজে পায়। সেটাকে ডেভেলপ করার পর যা বেরিয়ে আসে তা দেখে জেনের পৃথিবী দুলিয়ে ওঠে। সেগুলো ছিল নেত্রার ধর্ষণের ছবি। আসল সত্য হলো, সেদিন লিফটে টুনের বন্ধুরা নেত্রাকে শুধু উত্তেজিতই করেনি, তারা তাকে নমুনা কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। আর টুন যখন সেখানে পৌঁছায়, সে সব কিছু দেখে ফেলে। তার বন্ধুরা তাকে ব্ল্যাকমেইল করার জন্য নেত্রার নগ্ন ছবি তুলতে বাধ্য করে, যাতে নেত্রা কখনো পুলিশের কাছে যেতে না পারে। আর সেই ভীতু নরপুরুষ টুন সত্যি শাটার টিপেছিল। এই ভয়ঙ্কর সত্য জানার পর জেনের পক্ষে আর টুনের সাথে থাকা সম্ভব ছিল না। সে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে চলে যায়। একা ঘরে টুনও ছবিগুলো দেখে বুঝতে পারে নেত্রা তাকে ছেড়ে কোথাও যায়নি। সে ঘরের দিকে চিৎকার করে বলে, নেত্রা, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, যা হওয়ার হয়ে গেছে, দয়া করে আমাকে মুক্তি দাও। সে আবেগের তাস খেলে, নেত্রাকে চলে যেতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু চারপাশ নিঃশব্দ, কোনো উত্তর আসে না। টুন বুঝতে পারে নেত্রা এখানেই আছে, তাকে খুঁজে বের করতেই হবে। সে বাধ্য হয়ে একটি পোলারয়েড ক্যামেরা হাতে তুলে নেয় এবং নিজের ঘরের চারপাশে ছবি তুলতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয় হলো, কোনো ছবিতেই নেত্রার ছায়া দেখা যায় না। টুন মরিয়া হয়ে ওঠে, তুমি তো এখানেই আছো, তাহলে ছবিতে আসছো না কেন? রেগে গিয়ে সে ক্যামেরাটা সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে, কিন্তু সেই আঘাতেই ক্যামেরা থেকে নিজে থেকেই আরেকটি ছবি বেরিয়ে আসে। টুন কৌতূহলী হয়ে ছবিটি তুলে ধরে, আর ছবিটি দেখার সাথে সাথেই তার শরীরের সব লোম খাড়া হয়ে যায়। তার চিৎকার করার শক্তিও যেন হারিয়ে যায়। ছবিতে যা দেখা যাচ্ছিল তা ছিল তার নিজেরই প্রতিবিম্ব, কিন্তু তার কাঁধের ওপর বসে আছে নেত্রার অতৃপ্ত আত্মা। এবার সে বুঝতে পারে সবকিছু। তার ঘাড়ের অসহ্য ব্যথা, তার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ওজন, এসবের কারণ ছিল নেত্রার ভূত, যে সবসময় তার ঘাড়ের উপর চড়ে বসে থাকত। এটাই ছিল সেই গভীর টান, সেই অচ্ছেদ্য বন্ধন, যার কথা ম্যাগাজিনের সম্পাদক বলেছিলেন। ভালোবাসা নয়, ঘৃণা আর প্রতিশোধের এক অমোঘ বাঁধন। এই ভয়ঙ্কর সত্য সহ্য করতে না পেরে টুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ভয়ের চূড়ান্ত মুহূর্তে সে তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়, কিন্তু সে মারা যায়নি। গল্পের শেষে আমরা দেখতে পাই টুন একটি মানসিক হাসপাতালে অনুভূতিহীন অবস্থায় বসে আছে। তার শরীর বেঁচে আছে, কিন্তু আত্মা মরে গেছে। আর তার কাঁধে এখনো বসে আছে নেত্রার সেই অতৃপ্ত আত্মা, তার দিকে তাকিয়ে হাসছে। স্পষ্টতই তারা চিরকালই একসাথেই থাকবে, আর কখনো আলাদা হবে না। পাপের শাস্তি এড়ানো যায় না, তা কেবল ভিন্ন রূপে ফিরে আসে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো।
শাটার শুধু একটি ভৌতিক সিনেমা নয়, এটি আমাদের জীবনের এক কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই গল্প আমাদের কি শেখায়? প্রথমত, কর্মফল। আমরা জীবনে যা করি তার ফল আমাদের ভোগ করতেই হয়। টুন ভেবেছিল সে তার পাপ লুকিয়ে রাখতে পারবে, সময় সব ভুলিয়ে দেবে। কিন্তু তার কৃতকর্ম এক অশরীরী ছায়া হয়ে তার ঘাড়ে চেপে বসেছিল, আক্ষরিক অর্থেই। জীবন আমাদের শেখায় আপনি আপনার অতীত থেকে পালাতে পারবেন না। আপনি যত দ্রুত দৌড়াবেন, আপনার ছায়া তত দ্রুত আপনাকে তাড়া করবে। তাই কোনো ভুল করার আগে হাজারবার ভাবুন, কারণ তার দাম আপনাকে কোনো না কোনো দিন চোকাতেই হবে। অনেক সময় যে অন্যায় করে তার চেয়ে বড় অপরাধী সে যে অন্যায় হতে দেখেও চুপ থাকে। আপনার একটি নীরবতা, একটি কাপুরুষোচিত পদক্ষেপ অন্যের জীবনকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এই গল্প আমাদের সাহস যোগায়, যেন আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি, এমনকি যদি তার জন্য আমাদের একাও লড়াই করতে হয়। আর সব শেষে ক্ষমা। নেত্রার মা যদি তার মেয়ের মৃতদেহকে আগলে না রেখে সঠিক সময় তাকে মুক্তি দিতেন, হয়তো তার আত্মা কিছুটা শান্তি পেত। আবার টুন যদি শুরুতেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইত, হয়তো গল্পের শেষটা অন্যরকম হতে পারত। জীবনে ক্ষমা করতে পারা এবং ক্ষমা চাইতে পারা দুটোই বিশাল শক্তির পরিচায়ক। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্যামেরার ক্লিকে আমাদের কর্মের ছবি উঠছে। সেই ছবিতে যেন কোনোদিন লজ্জার বা অনুশোচনার ছায়া না পড়ে, সেই চেষ্টাই আমাদের করা উচিত। যদি শাটারের এই গভীর এবং শিক্ষণীয় ব্যাখ্যা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা দিয়ে সমর্থন করুন। এই ভিডিওটিতে যদি ৮০,০০০ লাইক পূর্ণ হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আপনাদের জন্য থাইল্যান্ডের আরও একটি হাড়হিম করা হরর সিনেমার এমন গভীর বিশ্লেষণ নিয়ে হাজির হব। তাই দেরি না করে এখনই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আর সবসময় সত্যের সাথে থাকবেন।